এবারে খুব একটা যে আড়ম্বর দেখা গিয়েছে সেরকমটা দেখা যায়নি, বোঝাও যায়নি খুব একটা। অনেকটা সঙ্গোপনেই আইপিএল মৌসুম শুরু হয়ে গেছে। হয়তো বাংলাদেশের মানুষ খুব একটা টেরও পায়নি। তার অনেকগুলো কারণ রয়েছে। একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছে যে সবার দৃষ্টি শুধু রাজনীতির দিকে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এবার বাংলাদেশের কোনো খেলোয়াড় আইপিএলে ডাক পাননি, সেটা একটা বড় ব্যাপার আইপিএলের প্রতি মানুষের আগ্রহের ব্যাপারে। বাংলাদেশের খেলোয়াড় তাসকিনকে লখনৌ থেকে ডাকা হয়েছে এমন কথা আমরা শুনেছি, কিন্তু সেই ক্ষেত্রে আবার শর্ত দেয়া হয়েছে ক্রিকেট বোর্ড যদি পুরো মৌসুমের জন্য এনওসি দেয় তবেই তাকে লখনৌ নেবে, অথবা নেবে না। কারণ ক্রিকেট বোর্ড এর আগে মোস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ে মোস্তাফিজ খেললেন এর আগের বছর, তখন ক্রিকেট বোর্ড যে নাটক করেছে মোস্তাফিজকে এনওসি দেয়নি ফুল মৌসুমের জন্য। যখন মোস্তাফিজের উপরে দল ভরসা করছিল সেই সময় মোস্তাফিজকে ছেড়ে দিতে হয়েছে। সেই কারণে মোস্তাফিজ গতবার আর দলই পাননি। এই ঘটনা এবারও মোস্তাফিজকে দল দেয়া হয়নি। এই ঘটনা যখন আমরা লক্ষ্য করছি তখন অনেকটা সন্তর্পণেই আইপিএল শুরু হয়ে গেল। কলকাতা, বর্তমান চ্যাম্পিয়ন কলকাতার মাঠে উদ্বোধনী ম্যাচ, উদ্বোধনী আয়োজন সব কিছুই হলো এবং এখানে ঘটনা অনেকগুলোই ঘটলো। অজঙ্কার রাহানেকে আমরা দেখলাম কলকাতার ক্যাপ্টেন্সি করতে। সেটা কলকাতা কতটা ঠিক করলো সেটা ম্যাচের ফলাফলে হয়তো বোঝা গেছে। কলকাতা পারেনি, হেরে গেছে আরসিবির সঙ্গে। অজঙ্কার রাহানে যদিও ভালো করেছেন ব্যাটিংয়ে, তিনি 56 রান করেছেন 31 বল থেকে। সেই পারফরমেন্সের পরেও অধিনায়ক হিসেবে তিনি কতটা মানানসই সেই প্রশ্ন নিয়ে যখন আলোচনা উঠবে, ঠিক তখন আরসিবিও একটা চমক দেখিয়েছে। রজত পাতিদারকে তারা এবার ক্যাপ্টেন করেছে। নতুন প্রথমবারের মতো রজত পাতিদারের মতো যার ভারতীয় জাতীয় দলে এখনও অভিষেক হয়নি, সেই পাতিদারকে অধিনায়ক করা হয়েছে এবং পাতিদার প্রথম ম্যাচেই চমক দেখালেন। নিজে ভালো ব্যাটিং করার পাশাপাশি দলকে জেতালেন এবং তার ক্যাপ্টেন্সির মুনশিয়ানাও দেখা গেল। যখন কলকাতা মাত্র 1 উইকেটে 11 ওভারে 100-র বেশি রান করে ফেলেছিল, তখন ক্রুণাল পান্ডিয়াকে তিনি আক্রমণে নিয়ে আসলেন এবং ক্রুণাল পান্ডিয়া পরপর 3টি উইকেট নিয়ে কলকাতার ব্যাটিং লাইনে ধস নামিয়ে দিলেন। সেটাই মূলত কলকাতার ধস নামার মূল কারণ এবং কলকাতা শেষ পর্যন্ত ওই অবস্থা থেকে মাত্র 174 রান করতে পেরেছে। কলকাতা 174 করেছে, 8 উইকেট হারাতে হয়েছে তাদের সেই অবস্থা থেকে এবং ক্রুণাল পান্ডিয়ার এই ম্যাজিক স্পেলের কারণে তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। আরেকজনের কথা না বললেই নয়, যাকে এখন ভারতে আলোচনা করা হচ্ছে, তুলনা করা হচ্ছে সর্বকালের সেরা ক্রিকেটার কিনা, সর্বকালের সেরা ব্যাটসম্যান কিনা, বিরাট কোহলির কথা বলছি। বিরাট কোহলি যে এখনও ফুরিয়ে যাননি, তিনি যে এখনও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, সেটা আজকের ম্যাচে আবারও তিনি প্রমাণ করলেন। এক প্রান্ত ধরে রাখলেন, অপরাজিত থাকলেন। এক সময় খেলা দেখতে দেখতে ভাবছিলাম যে হয়তো বিরাট কোহলিকেই ম্যান অফ দ্য ম্যাচ করা হবে, কারণ কোহলি শেষ পর্যন্ত 59 রানে, 36 বলে 59 রানে অপরাজিত ছিলেন। তার ওপেনিং পার্টনার ফিল সল্ট এবং বিরাট কোহলি, এই দুজনের মুনশিয়ানা আমরা দেখেছি। ফিল সল্টও হাফ সেঞ্চুরি করেছেন, তিনি 56 রান করেছেন 31 বল থেকে। রজত পাতিদার 34 রান করেছেন মাত্র 16 বল থেকে। অধিনায়ক তিনি, অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ম্যাজিক্যাল ইনিংস খেলেছেন। ক্রুণাল পান্ডিয়ার ওই সময় 11তম ওভারে তাকে স্পেলে নিয়ে আসা এবং একটা চমক দেখানো, ক্রুণাল পান্ডিয়ার সফলতা সব কিছুই অধিনায়কের কোটায় চলে যাচ্ছে। তিনি প্রথম ম্যাচে হর্ষা ভোগলের প্রশংসাও পেলেন ধারাভাষ্যকার হিসেবে তার যখন সাক্ষাৎকার নিচ্ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সব মিলিয়ে আরসিবির জন্য একটা মৌসুম ভালোভাবে শুরু হলো, যদিও আরসিবির কপালে এখনও শিরোপার স্বাদ জোটেনি। আরসিবি বরাবরই ভালো দল করে, প্রথম দিকে ভালো খেলে, কিন্তু শেষ পর্যন্ত আর কুলিয়ে উঠতে পারে না। এবারেও কুলিয়ে উঠতে পারবে কতটা সেই প্রশ্ন উঠেই যায়, কারণ ব্যাটিং লাইন আপে
বিরাট কোহলি এবং ফিল সল্ট নির্ভর ব্যাটিং লাইন আপ আমার অন্তত মনে হয়েছে। হ্যাঁ, লিভিংস্টোন আছেন। লিভিংস্টোন যখন 17তম ওভারে বিরাট কোহলি 59 রানে ব্যাট করছেন, নন স্ট্রাইকিং এন্ডে বিরাট কোহলি 17তম ওভারে 24 বলে মাত্র 8 রান দরকার, সেই সময় লিভিংস্টোন 5 রানে ব্যাট করছিলেন। তিনি পরপর প্রথম বলে ছক্কা, দ্বিতীয় বলে 4 মেরে খেলা শেষ করেছেন। লিভিংস্টোনের উপরেও ভরসা করতে পারেন। এই তিনজন যদি সফল হন তাহলে ব্যাটিং লাইন আপে আরসিবি হয়তো পার পেয়ে যাবে। কিন্তু ফিল সল্ট এবং বিরাট কোহলি বিশেষ করে এই দুই সেরা ব্যাটসম্যানই যখন ওপেনিংয়ে, এই ওপেনিং জুটি ব্যর্থ হয়ে গেলে আরসিবির জন্য ফলাফল বের করে আনাটা খুব একটা সহজ হবে না। অন্যদিকে কলকাতার দলটাও যে আহামরি দল সেটা বলা যাবে না, সব মিলিয়ে খারাপ দল না। এবারও সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের তারা দলে রেখেছে। সুনীল নারিন আজকে অলরাউন্ড পারফরমেন্স করেছেন, ভালো বোলিং করেছেন। আন্দ্রে রাসেল খুব একটা ভূমিকা রাখতে পারেননি বলে শেষ পর্যন্ত হয়নি। তাদের ব্যাটিংয়ে আমরা দেখছি অজঙ্কা রাহানে তিনি 56 রান করেছেন, সুনীল নারিন এরপরে 44 রান করেছেন 26 বল থেকে। রঘুবংশী তিনি 30 রান করেছেন 22 বল থেকে। আরসিবির ব্যাটিং লাইন আপে যদি চোখ দিই, আগেই বলেছি বিরাট কোহলি সর্বোচ্চ 59 রান করেছেন, অপরাজিত থেকেছেন তিনি। ফিল সল্ট 56 রান করেছেন, তার ওপেনিং পার্টনার, এবং অধিনায়ক রাজত পাতিদার 34 রান করেছেন। অসাধারণ বোলিংয়ের জন্য কুণাল পান্ডিয়া 29 রানে 3 উইকেট নিয়ে হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। প্রথম ম্যাচে আরসিবি বেশ নতুন অধিনায়কের আন্ডারে বেশ ভালো চমকে দিল কলকাতাকে, কলকাতার মাটিতে উদ্বোধনী ম্যাচে হারিয়ে দিল। এখন দেখার বিষয় তারা শেষ পর্যন্ত কতটা পথ এগোতে পারে। এই প্রসঙ্গ যখন আমরা বলছি তখন আগামী কালকের ম্যাচের দিকে যদি আমরা চোখ দিই তাহলে সেই আগামীকালকের 2টা ম্যাচের দিকে সবারই চোখ থাকবে। 2টা ম্যাচে আমরা আজকে যেমন দেখলাম যে আরসিবি জিতে গেল, কালকে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে বিকেল 4টায়, এবং চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলবে রাত 8টায়। এই দুটো ম্যাচও চমকপ্রদ ম্যাচ হবে, দুর্দান্ত দুটো ম্যাচ আগামীকাল অপেক্ষা করছে। আগামীকালকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস বরাবরই ভালো দল করে। সানরাইজার্স হায়দ্রাবাদ খুব একটা হয়ে ওঠে না তাদের, যদিও তারা শিরোপার স্বাদ পেয়েছে। এদিকে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, তারা 2 দল মুখোমুখি হবে। এই 2 দলই কিন্তু এই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শিরোপাধারী এই 2 দল। সুতরাং শেষ ম্যাচটা যে আরও বেশি জমে উঠবে সেটাও বলার অপেক্ষা রাখে না, কিন্তু উল্লেখ করার মতো একটা ঘটনা তো অবশ্যই আছে। চেন্নাই সুপার কিংসে এবার ওই ধোনিকে দেখতে পাবো না আমরা। ধোনিবিহীন চেন্নাই সুপার কিংস কেমন খেলে সেটার দিকে নিশ্চয়ই আমাদের চোখ থাকবে।